আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা ২৭। লিখেছেন সানজিদা আক্তার মুন্নি। তৌসিরকে নিয়ে উপস্থিতি সবাই এখন তাদের বাড়ির ভেতরে বসার ঘরে বসে আছেন। তৌসিরের শরীরে গুলি লাগেনি, কাজ ছুঁয়ে সেটা বের হয়ে গেছে, তবে বেশ গাঢ় ক্ষত সৃষ্টি হয়েছে। সবাই তাকে হাসপাতালে নিতে চেয়েছিলেন, কিন্তু না, সে যাবে না। মরে ভূত হয়ে গেলেও সে হাসপাতালে গিয়ে টাকা খরচ করবে না। তার সাথে তর্ক না পেরে অগত্যা তাকে বাড়ির ভেতরে নিয়ে আসা হয়েছে। বিয়ে উপলক্ষে ফুপুরা সবাই এসেছেন। তার মেজ ফুপুর মেয়ে মায়া ডাক্তারি পড়ছে, তাই সেই তৌসিরকে ক্ষত জায়গায় ব্যান্ডেজ করে দিচ্ছে। মায়া আবার তৌসিরের প্রতি ভারী দুর্বল। তার স্বপ্ন ছিল তৌসিরের স্ত্রী হওয়ার। বিবি যেন তেমনই বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। মায়া এখন অতি যত্নে তৌসিরের কাঁধ থেকে রক্ত মুছে দিচ্ছে। এর মধ্যেই নাজার ধীরে ধীরে সবার সামনে এসে দাঁড়ালো। কিছু না জানার ভান করে জিজ্ঞেস করলো, কি কি হয়েছে ওনার? বিবিজান তার প্রশ্নের উত্তরে তার দিকে তাকিয়ে বললেন, কিছু হয়নি, চিন্তা করিস না, গুলি শুধু একটু ছুঁয়ে গেছে। নাজা বিবিজানের উত্তর শুনে ঠিকই, কিন্তু ওনার দিকে তাকায় না। তার চোখ তৌসির আর মায়ের দিকে স্থির হয়ে আছে। তৌসির গায়ে পাঞ্জাবি নেই, শরীর খালি। তার বাবা চেয়েছিলেন পাঞ্জাবিটা ছিঁড়ে শরীর থেকে নামাতে, কিন্তু তৌসির তা হতে দেয়নি। অনেক কষ্টে শরীর থেকে খুলেছে, কারণ ছিঁড়লে তো লস, এত টাকার পাঞ্জাবি নষ্ট হয়ে যাবে। তৌসিরের উদম শরীরটা বড্ড আকর্ষণীয়। তৌসিরের শরীরে পরিশ্রমে গড়া এক নিখুঁত কাঠামো। চওড়া কাঁধের নিচে শক্ত বুকের পেশি দুটো টান টান হয়ে উঠে আছে। মাঝখান দিয়ে নেমে আসার সরল রেখা তার শরীরকে দুই ভাগে ভাগ করেছে। পেটের উপর স্পষ্ট স্পষ্ট ৬টি বেশি রেখা, একটাও বাড়তি চবড়ি নেই। সেই রেখাগুলোর মাঝ বেয়ে লাল রক্ত চুইয়ে পড়তেছে। তার বাহু দুটো লম্বা ও শক্ত, শিরাগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। মনে হচ্ছে প্রতিটা শিরার ভেতরেই শক্তির মানচিত্র। কবজি থেকে কনুই পর্যন্ত পেশির টান ভাব, ভারী মন কাড়া। ধবধবে ফর্সা গা বেয়ে লাল রক্ত বের হয়ে পড়ছে। নাজার সারা শরীর আগুন ধরে যাচ্ছে। মনে হচ্ছে কেউ ওর রন্ধে রন্ধে বিষ ঢেলে দিচ্ছে। মায়া তৌসিরের শরীরে হাত দিতে দিচ্ছে কেন? মায়া তৌসিরের শরীরে হাত দিচ্ছে কেন? এত আহ্লাদুর কি আছে? গুলি তো তৌসিরের লাগেনি, মনে হচ্ছে যেন মায়ারই লেগেছে। নাজা খেয়াল করলো, মায়া আসার পর থেকে তৌসির তৌসির করে মুখে ফেনা তুলে ফেলেছে। অসভ্য একটা মেয়ে, রক্ত মুছছে, এত ন্যাকামি করে ফু দেওয়ার কি দরকার? ব্যান্ডেজ করে দিলেই তো হয়। নাজের এক কোণে দাঁড়িয়ে সব দেখতে থাকে। অন্যরা আলোচনা করছে কে কিভাবে কেন এমন করলো। রুদ্র আর নাজেম চাচা বাইরে গিয়ে পরিস্থিতি দেখছে। বাড়িতে আর কাউকে, বিশেষ করে তৌসিরের মাকে জানানো হয়নি গুলি লেগেছে এই বিষয়। উনি এসব দেখলে হার্ট ফেল করবেন, তাই কোনো প্রকার হইচই ছাড়া বিষয়টি সামলানো হচ্ছে। নাজা রাগে দুই হাত মুষ্টিবদ্ধ করে নেয়। তৌসিরের গলা আর বুকে বেয়ে পড়া রক্তগুলো মায়া অতি যত্নে মুছে দিচ্ছে। নাজা মনে মনে ভাবে, আমাকে বলেছিল আমার নারী দোষ নাই, আর এখন ফুপাতো বোনের সেবা নেওয়া হচ্ছে। বাহ, কি সাধু পুরুষ, কি ভালো মানুষ, শালা আস্ত একটা বদমাস। মনে মনে আবারও রাগ উপড়ে দেয় সে। গুলি ছুঁয়ে গেল কেন? ৩-৪টা একসাথে বুকে বিঁধল না কেন? কই মাছের প্রাণ এত সদর কি আর মরবে? নাজা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকে। পায়ের আঙুলগুলো রাগে মাটিতে গেঁথে দিচ্ছে। তৌসির এতক্ষণ নাজার দিকে তাকায়নি, কারণ দুপুরে নাজারও তার দিকে তাকায়নি। এখন মুখ তুলে সে নাজার দিকে তাকালো। দেখলো নাজার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার মধ্যে কোনো আতঙ্ক বা ভয় নেই। স্বামীর গুলি লেগেছে, তাও যেন কোনো দরদ নেই। অবশ্য থাকার কথাও না। নাজার হয়তো মনে মনে খুশি হয়েছে। হঠাৎ তৌসিরে চোখ পড়ল, নাজার ডান হাতের আঙুলগুলো রাগে কাঁপছে আর বা হাত মুষ্টিবদ্ধ ধরা। নাজার এই আচরণ দেখে তৌসির বুড়ো কুচকায়। তারপর পাশ ফিরে মায়ের দিকে তাকায়। কয়েক মুহূর্তের মধ্যেই সে আসল কাহিনীটা বুঝে যায়। মাকে তার এতটা কাছে আসতে দেখা, এর জন্যই নাজার এমন করছে। আর তারও মায়াকে এতটা কাছে আসতে দেওয়া উচিত হয়নি। নাজারের রাগের কারণ এটাই। নাজার আত্মসম্মানের জন্য মুখে কিছু বলতে পারছে না,
কিন্তু মনে মনে ভুল ধারণা ঠিকই পুষে রাখবে। তো সে নাজারকে রাগাতে চায়, কষ্ট দিতে চায়, কিন্তু পরনারীকে ব্যবহার করে না। এতটা কাপুরুষ সে নয়, এটা একটা কাপুরুষের কাজ। তৌসির মায়ের কাছ থেকে একটু সরে গিয়ে বলে, মায়া তুই বাদ দে, বাকিটা আমি মুছে নেব। মায়া অবাক হয়ে বলল, তুমি একা কিভাবে মুছবে? আমি দিচ্ছি তো, দেখো নাবিতে গিয়ে রক্ত জমাট বেঁধেছে, পিঠেও লেগেছে। তৌসির মায়ের হাত থেকে মোছার তোয়ালেটা ছোঁ মেরে নিয়ে বলল, আমায় নাজার মুছে দেবে, সমস্যা নাই, তুই যা গিয়ে হাত ধুয়ে নে। দাদা যেন পরিস্থিতি বুঝে বললেন, সবাই সবার ঘরে যাও। এরপর নাজারের দিকে তাকিয়ে বললেন, নাজা তুমিও ঘরে যাও, ঘরে গিয়া হরে নিয়ে রক্ত টক্ত মুছতা দাও। নাজার ভেতর ভেতর তখনও আগুন জ্বলছে, তবু সে শান্তভাবে মাথা নাড়ালো। আচ্ছা দাদা যান। তৌসির উঠে দাঁড়ায়, বাবার সামনে গিয়ে ওনাকে জড়িয়ে ধরে বলে, আব্বা আমার কিচ্ছু হয় নাই, তুমি অযথা চিন্তা করো না। ওর বাবা অনেক ভয় পেয়েছেন এইসবে। তিনি তৌসির পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বললেন, বাপ হলে বুঝবি বাপের মন, কিছু হয় নাই জানি, কিন্তু মন তো মানে না রে পুত। আচ্ছা যা গিয়া গা গোতর মোস, আমিও গোসল করি, রক্ত লেগেছে গায়ে। তৌসির আর নাজার ঘরের দিকে পা বাড়ালো। তারা যেতেই তৌসির বাবা নিজের ভাইয়ের দিকে তাকিয়ে ইশারা করলেন বের হওয়ার জন্য, আর বললেন, চল কোন হালায় গুলি মারছে বের করি। তন্ময় চাচা সাই দিয়ে বললেন, হ্যাঁ চলো। বিবিজান এই দেখে বললেন, নাজেমরা গেছে তো, তোরা কিনলাই যাবি, তোরা গিয়ে ঘুমা বরং, রাত অনেক হয়েছে। তৌসির বাবা নাবোধক মাথা নেড়ে দাঁতে দাঁত চেপে বললেন, যে আমার পোলার শরীর থেকে রক্ত জড়াইছে তার সাউয়া সিরা কাউরে না খাওয়ানো পর্যন্ত আমার ঘুম হইব না, আমার ঘুম হারাম। তুহিন সাহেব বললেন, হা তাজা রক্ত জড়াইছে আমার বাতিজার শরীর থেকে, তাজা টকবকে রক্ত, যে রক্ত দেখাইছে তার রক্ত তো দেখতে হইব। আম্মা আব্বা তোমরা যাও, আমরা ওরে ধরে আনিয়া ওর রক্ত মাংস সব একসাথে কুত্তারে খাইমু, তারপর ঘুমামু। দাদা যান বিবিজানের হাত ধরে বললেন, তুমি ঘরে আও, ওরা অগো কাজ করুক। বিবিজান দাদাজানের সাথে পা বাড়িয়ে তাদেরকে বললেন, যা করবি সাবধানে, সামনে কিন্তু ইলেকশন। রাত 12টা বাজতে চলল, কিন্তু তারপর গ্রামে সেই জীর্ণ টঙের দোকানে তাল্লাভাই বসে আছেন, যেখানে সবসময় বসে থাকতেন। দোকানটা ঝাপড়া অর্ধেক খোলা, উপরে একটা হলদেটে বাল্ব জ্বলছে। চারপাশ থেকে ধোয়া ওঠা চায়ের কাপ আর ছোট বড় ভাইদের হাসি ঠাট্টা রোল উঠেছে সাথে। কিন্তু এই কলরবের ঠিক মাঝখানে সে বসে থাকা তালা ভাই একদম মস্ত বড় মরুভূমির ন্যায়। অতিরিক্ত হাসি ঠাট্টা বরাবরই তার অপছন্দ, কিন্তু আজ তার রীতিমতো বিষাদে ঠেকেছে। তার বুকের ভেতর এক বিষণ্ণ যুদ্ধ দামামাম বাজছে। বাড়িতে ফেরার কোনো তাগিদ নেই ওনার। সেখানে ইয়ারার জিনটা সারা বাড়ির মানুষের নাভিশ্বাস তুলে ফেলেছে। এক গভীর আতঙ্ক আর অস্থিরতায় পুরো বাড়ি গ্রাস করে আছে, যা এখন তাল্লা ভাইয়ের কাছে অসহ্য লাগছে। তাই ফেরেনরি আর বাড়িতে স্টুডিও হতে সোজা আড্ডায় চলে এসেছেন। উনি চুপচাপ বসে থাকলেও মস্তিষ্ক তার স্থির নেই। আগামীকাল মুভি চ্যানেলে কোনো সিনেমাটা এক্সপ্লেন করবে সেটা নিয়ে ভাবার চেষ্টা করছে, কিন্তু বারবার খেল হারিয়ে ফেলছে। হারিয়ে ফেলার কারণ আছে এক নিদারুণ যুদ্ধ যে লিপ্ত তিনি। নিজের অস্তিত্ব থেকে কাউকে একজনকে উপড়ে ফেলার যুদ্ধ, যাকে তিনি এক সময় প্রাণ সঞ্জরিনী বলে জানতেন। আজ তাকে ভুলতে চাওয়ার প্রতিটি চেষ্টা তিনি শোচনীয়ভাবে পরাজিত হচ্ছেন। স্মৃতিরা মনে হয় অবাধ্য জিনের মতো তাকে জাপটে ধরে আছে। নাজার ভোলার চেষ্টা যখন উনি নিজেকে বোঝাতে ব্যস্ত, ঠিক এই মুহূর্তে আড্ডায় এক ছোট ভাই তাল্লা ভাইয়ের চেতনা ফিরে আনে হাতের কাছে রাখা গিটারটা তার দিকে বাড়িয়ে দিয়ে আবদার করে বসে, তালা ভাই এই বিষণ্ণ রাতে একটা গান না হলে জমে না, একটা গান প্লিজ। তালা ভাইয়ের গানের গলা চমৎকার, আর এই গুণটার মাঝে মাঝে তার জন্য বিপদ হয়ে দাঁড়ায়। আড্ডায় বসে সবাই গানের জন্য জেঁকে ধরে। বারবার তিনি সবিনয় এড়িয়ে যান, কিন্তু আজ আর পারলেন না। বুকের ভেতর জমানো দহন যখন আগ্নেয়গিরির মতো ফেটে পড়তে চাইছে, এখন সুরি সম্ভবত একমাত্র উপশম। মুচকি একে চিলতে হাসি দিয়ে গিটারটা হাতে নিয়ে তিনি তার পাশে রেখে দিলেন। তারপর
তাল্লা ভাইয়ের সামনে একটা নড়বড়ে টুল টেনে নিয়ে তাতে আঙ্গুল দিয়ে রিদম তুলে বুক চেপে আর্তনাদ দিয়ে স্বর বেঁধে গেয়ে উঠলেন, সোচেতা হো, সোচেতা হো। পুরো আড্ডা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়। তাল্লা ভাইয়ের বিষণ্ণ কণ্ঠে সাথে আড্ডায় থাকা সবাই এক ঘরোয়া বিষাদে তাল মেলাতে শুরু করে। सोचता हूँ वो कितने मासूम थे, कैसे क्या हो गया ये देखते देखते। सोचता हूँ वो कितने मासूम थे, कैसे क्या हो गया ये देखते देखते। আকাশের ওই অসীম শূন্যতার দিকে তাকিয়ে তাল্লা ভাই গলার স্বর চড়ালেন। এবার তার সাথে বাকিরাও সস্বরে গেয়ে উঠল, ও খুদা হো গয়া ये देखते देखते। গানের শেষের দিকে এসে তাল্লা ভাইয়ের কণ্ঠটা কিছুটা বুঝে আসে। প্রতিশ্রুতি ভাঙা এই দুনিয়ার বিশ্বাসতায় যে কতটা দুর্বল তা সুরের প্রতিটা মূর্ছা যেন প্রতিধ্বনিত হচ্ছে। বেওয়াফা হো গয়া ये দেখতে দেখতে। গান শেষ হলো, কিন্তু রেশ রয়ে গেল। টঙের দোকানে এই হইচই করা দলটা এখন একদম নিঝুম। তাল্লা ভাই আবারও একা হয়ে গেলেন তার নিজের যুদ্ধের ময়দানে। সবার সাথে কথা শেষে তৌসির আর নাজহার নিজেদের ঘরে আসে। তৌসির ঘরের দরজাটা লাগিয়ে নাজহার দিকে তাকায় না, কিন্তু নাজহার ওর দিকে তাকায়। ওর সাথে হ্যাঁ না কোনো প্রকার কথাও বলে না। সে তার মতো বিছানা ছাড়তে শুরু করে। তৌসির নাজহারকে উদ্দেশ্য করে বলে, হে রে নাজা, হুঁড়াইনি। নাজহা তৌসির ডাকে পাত্তা দেয় না, শুনেও না শোনার ভান করে। সে তার মতো কাজে হাত বাড়ায়। তো সে নাজার পিছনে এসে দাঁড়ায় আর বলে, আমার দিকে তাকাও, কথা কও না কেন, কিছু তো কও। নাজি এবার কিছু বলে না। সে শপথ করেছে তৌসির সাথে কোনো প্রকার কথায় সে জড়াবে না। নাজাকে এমন করতে দেখে তৌসির নাজার পিছনে একদম নিকটে এসে দাঁড়ায় আর আবারও বলে, রাগ হইতাছে তোমার, মায়া সইছে বলে আমারে। নাজা আগের মতোই নিরুত্তর। তৌসির এবার রাগ নিয়ে বলে, বালগিরি করিস না নাজার, কত আমার লাগে, ভালো লাগতেছে না এইসব। সারাটা দিনের মাঝে একটা কথাও কস নাই আমার লাগে, কিছু তো ক। নাজা তো কথা বলেই না। সে তৌসিরকে এড়িয়ে যাওয়ার জন্য নিজের জায়গা থেকে অন্য জায়গায় সরের জন্য পা বাড়ায়। তৌসির এটা দেখে আর তেল মারে না, পিছন থেকে নাজার বাহু চেপে ধরে নাজারকে ঘুরিয়ে এক টানে নিজের মুখোমুখি নিয়ে আসে। নাজার এমন হঠাৎ টানে নিজেকে ব্যালেন্স করতে পারে না, থতমত খেয়ে যায়। তো সে দাঁতে দাঁত পিষে নাজারের চোখে চোখ রেখে জিজ্ঞেস করে, সিনালের সিনাল, তুই আমার তোর সাউয়ার জাজ দেখাইতেছিস, কথা কস না কেন? নাজার বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, আর বরদাস্ত করা সম্ভব হচ্ছে না নাজারের পক্ষে। তো সে তার সাথে কি জঘন্য কাজ করলো, তারপর বলতে যে কেন সে কথা বলছে না। নাজার রাগ দেখায় না, সে ক্রোধ প্রকাশ করে না। ঠান্ডা গলায় অন্যদিকে তাকিয়ে বলে, আমার কিছু বলার নেই, ইচ্ছে নেই, তাই বলছি না। আপনি আমার তেমন কেউ লাগেন না, যার সাথে আমি রাগ ঝাড়বো অধিকার রাখি। নাজা কথাগুলো তৌসির দিকে না তাকিয়ে বলে। তৌসির হাত বাড়িয়ে ওর দুটি নরম গাল চেপে ধরে নিজের দিকে জোর করে ওর মুখ তাক করে। আবারও জিজ্ঞেস করে, হ্যাঁ আমার দিকে তাকা, তোর যা বলার আমার দিকে তাকাইয়ে বল। মানুষ পশুকে যেমন এড়িয়ে চলে, তেমনি তুইও আমারে এড়িয়ে চলতে চাচ্ছিস। এমন করতেছিস কেন? যা বলার যা করার আমার দিকে তাকাইয়ে কর। নাজার গাল ছিঁড়ে যাওয়ার মতো লাগছে। সে তৌসির হাত থেকে সরানোর চেষ্টা করলো নিজের গাল। হাত সরান। সরাবো, কিন্তু আগে আমার দিকে তাকা, কিছু বল আমার দিকে তাকিয়ে। কেন বলছিস না কিছু? কই তোরি, তাকা না আমার দিকে। তোর চোখের ছাউনি আমার মেলা পছন্দ রে, তাকা আমার দিকে। তৌসির কথায় আর জোরাজোরিতে উপায় না পেয়ে অবশেষে ঘেন্না ভরা দৃষ্টিতে নাজার তার দিকে তাকায় আর বলে, আপনার এই চেহারার দিকে তাকালে ঘেন্না লাগে, গা ঘিন ঘিন করে, তাই তাকাচ্ছি না। আমার সাথে যা করেছেন তারপর আমি কিছু বলার শক্তি রাখি আপনাকে? আপনি নিজেই বলুন। নাজার বলা কথাটা তৌসির কলিজায় গিয়ে বাঁধে। সে কিছু মুহূর্তে নাজারের দিকে তাকিয়ে থাকে, তারপর নাজারের মাথায় হাত রাখে, তার চুলের মুষ্টি আঁকড়ে ধরে, তার নিজের মুখে উদম্বকে চেপে ধরে আর বলে, আমি পাপি, তুই গাদ্দার, আর আমাদের সংসারটা হবে চলনার। এই তাই এইগুলো স্বাভাবিক। এতগুলোতে রাগ করিস না, রাগ করার মতন কিছু হয় নাই। তৌসির বুকে থাকতে চায় না নাজহার। তৌসির বুক তার নাক মুখ চেপে আছে। নাজহার নাকে বারবার আঘাত করছে।
তৌসির শরীরে ঘ্রাণ আর রক্তের তাজা গন্ধ। সে অনেক কষ্টে মুখ তুলে তৌসির দিকে তাকায় আর বিষমাখা গলায় বলে, আপনার মতো কুকুরের সাথে কথা বলার ইচ্ছে নেই আমার, সরুন আমার কাছ থেকে। এ শুনে তৌসির আলতো হেসে নাজারের চুলের মুষ্টি আবার শক্ত করে ধরে। তার মুখ উঁচু করে নিচে নাজারের ঠোঁট আড়ষ্টভাবে চুমো খায়। নাজার ধাক্কা দিয়ে তাকে সরাতে চায়, তথাপি সে প্রতিবারের মতো আজও ব্যর্থ হয়। তৌসির নাজারের ঠোঁটে মুহূর্তে মুহূর্তে উন্মাদ হয়ে চুমো খাচ্ছে। এই ঠোঁটের তুলনায় সরি এই ঠোঁট তুলছে তো আবার বসাচ্ছে, কখনো ঠোঁট বসাচ্ছে নাজারের দুই ওষ্ঠদ্বয়ের মাঝখানে, কখনো তা ঠোঁটের কিনারায়, কখনো তা থুতনিতে। নাজা তৌসিরকে দেওয়ার এই এলোপাথালি চুমোর আঘাতে দিশেহারা হয়ে গেছে। সে যে তৌসিরকে বলবে আমাকে ছাড়ুন, সেই সুযোগটাই নেই। তৌসির হঠাৎ এমন করছে কেন নাজার বুঝে উঠতে পারছে না। নাজার শ্বাস নিতে কষ্ট হচ্ছে এখন। এক তো এই চুলের গোড়ায় টান খাচ্ছে, তার উপরে তৌসির এই অত্যাচার। তৌসির পাগলের মতো ওর ঠোঁটে চুমু খেয়ে যাচ্ছে। যদি একেবারে ঠোঁট আঁকড়ে নিত সেটাও মানা যেত, কিন্তু না, সে তাও করছে না। এই ঠোঁট বসাচ্ছে তো এই তুলছে। নাজার না পেরে তৌসির বাঁক হাতে যেখানে গুলি ছুঁয়েছে সেখানে খাবলে ধরে। ব্যথা পায় তৌসির, থেমে যায়। নাজার ছাড়া পেতে জোরে জোরে দুবার শ্বাস টেনে চিৎকার করে ওঠে, আপনি কি মানুষ? পশুর মতো আচরণ করছেন কেন? তৌসির নাজারের চুলি মুঠি একটু শক্ত করে ধরে তাকে ঝাঁকিয়ে তুলে বলে, তুই নিজেই তো অমানুষ, তোর ভেতরে মনুষ্যত্ব আছে, বল আছে? না, নেই। আর এইটা পশুর মতো আচরণ হইতে যাব কেন? আমি তোর জামাই, তোর মায়া করে দুইটা চুমো খাইতেই পারি না? না, খেতে পারেন না। এটা কি ধরনের চুমো খাওয়া? কই, আগে তো শতবার আমাকে ঠোঁটে আমার গালে আপনি নিজের ঠোঁট ছুঁয়েছেন, তখন তো এমন কষ্ট পাইনি, তাহলে আজ কষ্ট দিলেন কেন? নাকি প্রতিশোধ নিলেন? তো সে নাজারে চুল ছেড়ে দিয়ে নাজারের ঠোঁট মুছে দিতে দিতে বলে, প্রতিশোধ? এটা প্রতিশোধ? বিকেলে তুই আমার দিকে তাকাসনি, সেটারই প্রতিশোধ। নাজা তৌসির কাছ থেকে সরে যেতে চায়, কিন্তু তৌসির সেটা হতে দেয় না। সে উল্টো নাজারকে শক্ত করে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেয়। নাজা হুঙ্কার দিয়ে বলে, আমার ঘেন্না লাগছে আপনার ছোঁয়ায়, ছাড়ুন আমাকে, কাছে টানবেন না আমায়। টানবো, 100 বার টানবো, তুই আমার বউরে নিয়ে আমি যত ইচ্ছা করমু, টানমু, ছিঁড়মু, মারমু, কাটমু, যা ইচ্ছা করমু। হ্যাঁ, করবেনই তো, সেটাই তো করা উচিত। আমি তো কাঠের পুতুল, সাথে খারাপ একজন মানুষ, বিশ্বাসঘাতক, আবার খুনিও, অত্যাচারের ঘেন্না আমি। আমার কার্য কি করবেন? মারবেন? আমাকে দিয়ে মানুষ খুন করাবেন? আমায় নিয়ে দেহ ব্যবসা করাবেন? আমায় ভোগ করবেন, কাজ করাবেন, যখন তখন যা ইচ্ছা করবেন, ব্যাস এতটুকুই করতে পারবেন আমায় দিয়ে। এর চেয়ে বেশি কিছু করতে পারবেন না। হয়তো আমায় দিয়ে করুন, আমি তো বাজারের পণ্যর মতো, তাই না? নাজার কথাগুলো তৌসিরকে ইমোশনাল করার জন্য বলে, ইচ্ছে করেই বলে। তৌসির ওর বলা কথাগুলো শুনে দ্বন্দ্বে পড়ে যায়। মস্তিষ্ক চায় না বিশ্বাসঘাতকতা করতে, কিন্তু মন বলে এই কথাগুলো নাজার নিজে থেকে বলেছে। তৌসির হাঁসফাঁস করতে থাকে। নাজার কি বলল? তৌসির তার দেহ নিয়ে ব্যবসা করবে, এই বলতে পারল সে? তৌসির স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, তুমি ভুল ধারণা করতেছ, আমি তেমন কিছু করবো না। আজ সকালে বিবিচানিয়ার সাথে মিশে যেটা করলেন, তারপর আর কিছু বাকি আছে করার? তৌসির নাজার কথা উত্তর দেয় না, এক দৃষ্টিতে তার চোখের দিকে চোখ রেখে তাকিয়ে থাকে। নাজা কাঁদো কাঁদো হয়ে বলে, জানেন তৌসির, সব মিথ্যে, সব ছলনার মধ্যেও আমি শুধু একটা কথা বারবার মন থেকে মেনেছি, আর তা হলো, আর যাই হোক আপনি আমায় একটু হলেও ভালো চান। আপনি আমার ভীষণ অপ্রিয়, অথচ বড্ড আপন। সেই আপনি আমায় এত বড় ধোঁকা দিলেন। সকালে আপনার আসল রূপটা যখন আমার কাছ থেকে দেখছিলাম, বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছিল আমার। বাস্তবতা মানতে খুব ব্যথা পেয়েছিল আমার মন। খুব আপন আপনি এতটা নিষ্ঠুর কেন হলেন? সবাই আমার প্রতি নিষ্ঠুর, যাকে ভালোবাসতাম সেও নিষ্ঠুর, যাকে আপন ভাবতাম সেও নিষ্ঠুর, যারা সত্যি আপন তারাও নিষ্ঠুর, এমনকি আমার নিয়তি আমার বেলায় নিষ্ঠুর। তৌসির নাজের এই কলিজা ধরানো অভিযোগগুলো শুনে তাকে ছোট্ট করে স্লান গলায় প্রশ্ন করে, ব্যথা হয়েছে আমার নিকৃষ্টতা দেখে? নাজা মাথা দুলিয়ে বলে, হ্যাঁ, খুব। তৌসির নাজার পানি জমা অসহায় চোখে মলিন দৃষ্টিতে চেয়ে থাকে খানিকক্ষণ, তারপর এক পৈশাসিক হাসি ঠোঁটে এনে বলে,
তাহলে বোঝ আমার কতটুকু লেগেছিল যখন তুই আমার লাগে নাগিন নাগিন খেলছিলি। আমি তো কাল সব, তাই না? তাহলে বাঁচিয়ে রেখেছেন কেন? মেরে ফেলুন, কি লোভ, কি স্বার্থে আমার মতো গাদ্দার সাথে এখনো সংসার পাততে চান? এখনো? তৌসির নাচের প্রশ্নে মুচকি এসে ওর মাথায় একপাশে হাত বুলিয়ে দিতে দিতে বলে, স্বার্থ নিশ্চিত আছে, আর সেটা হলো দুই একটা সুন্দর বাচ্চার বাপ হওয়ার লালসা। হব না আমি আপনার বাচ্চার মা? হইতে হইবই তোরে। তোর দাদাজান সাইডে বিয়ে করে যতটি পোলাপান জন্ম দিছে, তুই একাই ততজনের জননী হবি। কম হলেও আমার 10 থেকে 8টা বাচ্চা চাই। তোর হইতুই হইব, কই তোরই? নাজা ক্রোধে ফেটে পড়ে বলে, হব না, আর যদি হই তাহলে তাদের বিষ খাইয়ে নয়তো নিজের হাতে গলা টিপে মেরে ফেলবো। যেই সন্তানের জনক তৌসি শিকদার মতো জানোয়ার, সে বড় হয়ে নিশ্চিত তার জনকের মতোই পশু হবে, সেই সন্তান না থাকাই উত্তম। তৌসির ভেতরটা তোলপাড় হয়ে যায় এই কথায়। কতটা নিষ্ঠুর এই নাঝার, কিভাবে কত সহজে বললো এই কথা। তৌসি রাগ দেখায় না, একটুও না, উল্টো নাঝার গালে আলতো করে হাত রাখতে রাখতে বলে, মারিস, যদি মারতে পারিস তাহলে মারিস। এখন তো মা হসনি, মায়ের মন কি বুঝিস না? মা যখন হবি তখন বুঝবি সন্তানের মায়ের কাছে কি। না যা, তুই পারবি না মারতে। পারবো, আমি পারবো। পৃথিবীর সব নিষ্ঠুরতার চরমে আমি। আমার মা আমাকে রেখে একারা চলে গেছে, সেও তো মা ছিল। সে যখন পেরেছে তখন আমিও পারবো। মায়ের কথা শুনে হঠাৎ তৌসির থমকে যায়। হাত বাড়িয়ে তৌসির নাজারের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে তাকে আবার নিজের বুকে জড়িয়ে নেয়। নাজার পিঠে হাত বুলিয়ে দেয়। তৌসি নাজারকে স্নেহ করে, এত যত্ন রাখে, ভেবে যে মেয়েটা ছোট্টবেলায় মাকে হারিয়েছে, মায়ের আদর হতে সে বঞ্চিত। বাপ চেঁচা হয়তো আদরে রেখেছে, তবে শেষমেশ স্বার্থেই বিলিয়েছে। এগুলো মাথায় রেখেই তৌসির এতটা দুর্বল নাজহারের প্রতি। আর সবচেয়ে বড় দুর্বলতার কারণ, নাজহার তার বউ, ওর একান্ত নারী। নাজহার যদি ওর 3 কবুল পড়া আপন নারী না হতো, তাহলে এমন 10-12টা নাজহারকে চাপাতি দিয়ে কুপিয়ে পিস পিস করে বিরিয়ানি বানিয়ে খেয়ে খেয়ে দেওয়ার শক্তি রাখত তৌসির। নাজহার তৌসির বুকে চুপ করে লেপ্টে থাকে। হঠাৎ বিরক্তি এক বাণী বনে, গুলি লাগলো আপনার, মরলেন না কেন আপনি? আপনি মরলে তো আমি বাঁচি। তৌসির হাতটা নাজার পেটে হঠাৎ করে ধপাস করে সরে যায়। হাত অবাস হয়ে আসে এ কথা শুনে। কলিজায় গিয়ে লাগে কথাটা, মস্তিষ্কে তীরের মতো গিয়ে লাগে। কি ভয়ঙ্কর কথা বলল নাজহার। সে তৌসিরকে ঘৃণা করে, তাই বলে এভাবে ওর বুকে থেকে ওর মৃত্যু এত আফসোসের সাথে কামনা করবে? কি বলল এ কথা নাজার? গলায় বিঁধল না? বিবেকে ধরল না? নাজার তৌসির অবস্থা অনুভব করতে পেরে নিঃশব্দে হেসে ওঠে। খুব শান্তি লাগছে এখন তার। একটু পর সে তৌসির বুক থেকে মাথা তুলে তার দিকে আর চোখে চেয়ে প্রশ্ন ছড়ে, একটা প্রশ্ন করব? তৌসির নাজার চোখের দিকে চেয়ে তার বলা কথাটা একটু ভোলার চেষ্টা করে তপ্ত শ্বাস ছেড়ে বলে, করো। অনুমতি পেয়ে নাজার তার শান্ত মুখে লাল আভা ফুটে ওঠে। ও ঝাঁঝালো গলায় জিজ্ঞেস করে, আপনার ওই মায়ের সাথে কিছু ছিল নাকি? আপনার ভেতরে ঢুকে যাচ্ছিল, তাই সত্যি করে বলুন তো। আপনার আরও সম্পর্ক ছিল, তাই না? আমি একজনকে ভালোবাসি, সেটা তো আপনাকে বলেছি, এবার আপনিও স্বীকার করুন। তৌসির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যদি বলি ছিল, তাইলে কি করবা? নাজার উত্তেজিত চেহারাটা এই উত্তরের পানসে হয়ে যায়। সে গলার স্বর নিচু করে বলে, আমার তো কিছু করার নেই, মেনে নিলাম। এখনো আছে তার সাথে? যদি বলি আছে। রাজা এটা আশা করেনি। কেমন একটা লাগে, অন্তরে কোথাও না কোথাও ব্যথা ধরে। সে স্নান গলায় বলল, ওহ ওহ, শুধু ও? আর কিছু বলবা না? রাগ করবা না? না, রাগ করবো কেন? রাগ আপনি করবেন, আমি না। আর যদি রাগ আমি আপনার সাথে করি, তবে সেটা শত্রু হিসাবে, স্ত্রী হিসেবে রাগ করার অধিকার আমার নেই। কেন নাই? তুমি আমার জামাই না মানলেও আমি তোমার বউ মানি। যদিও তুমি 1 নম্বরে সিনাল, তারপরে বউ আমি তোমার মানি। আমার উপরে তোমার কিন্তু সম্পূর্ণ অধিকার আছে। তৌসির কথায় নাজার মৃদু হাসতে হাসতে তার কাছ থেকে সরে গিয়ে বিছানায় 2 পা তুলে বসতে বসতে বলে, না, রাগ করবো কেন? রাগ করার কি? করুণ প্রেম পরকীয়া, আমি বাধা দিব না। মায়া আপনার প্রতি অনেক অবসেস, খুব ভাবে আপনার কথা। গুলি লেগেছে আপনার, কিন্তু তার ইমোশন ব্যাক লেশন দেখে মনে হচ্ছিল তার কলিজায় লেগেছে গুলি। বেশ ভাগ্যবান তো আপনি,
এমন একজন প্রেমিক পেয়েছেন, বিয়ে করার পরও সে আপনার সাথে আছে, চালিয়ে যান, তাকে বিয়েও করতে পারেন। আমার আমার কোনো আপত্তি নেই। তৌসির নাজার কথাগুলো শুনে শত তিক্ততার মধ্যেও মুচকি হেসে দেয়। কি ঠ্যাস মারা কথা বললো এই মেয়ে। তৌসির নাজার পাশে গিয়ে দাঁড়ায় আর বলে, কি আবার করতাম, দ্বিতীয় বিয়া? তুমি এক নাগিন, তার যন্ত্রণায় আমি কাঁদ। তোমার দাদা চার বউ কেমনে সামলায়? আর শোনো, আমার এসব প্রেম টেম নাই, মজা করছিলাম, তুমি এবার সত্যি মনে করো না। নাজার তৌসির শেষ কথা একটু খুশি। বুকের উপর হতে একটা ভারী বস্তু মনে হলো নেমে গেল। সে নড়ে চড়ে দুই হাঁটুর নিচে দুটো হাত দিয়ে বসতে বসতে বলল, আমার দাদা জেন্টালম্যান, তাই পেরেছে। আপনার মতো সাপুরে নাকি? আমি সাপুরে কেমনে হইলাম? আমি নাগিন, সেটা চিনতে পেরেছেন মানে আপনি সাপুরে? কারণ সাধারণ মানুষের পক্ষে তো আর নাগিন চেনা সম্ভব নয় মশাই। বাহ বাহ, কথা তো ভালোই বলতে পারো, আমার ইচ্ছাদারি কাল নাগিন। কথাটা বলে তৌসির নাজারের দিকে ঝুঁকে আসে। কিছু বুঝে ওঠার আগে সে নাজারের হাঁটুতে ভাজে ওর পিঠের নিচে হাত দিয়ে তাকে বসা থেকে এক ঝটকায় শূন্যে তুলে ফেলে। হঠাৎ নিজেকে এভাবে শূন্যে ভাসতে দেখে নাজার তো জান যায় অবস্থা। ভয়ে চোখ বড় বড় করে সে চিৎকার করে ওঠে, আমি পড়ে যাব। তৌসির সেদিকে ভ্রুক্ষেপণ করে না। জিমের জিমে ডাম্বেল দিয়ে যেভাবে বাইসেপস কার্ল এক্সারসাইজ করা হয়, ঠিক তেমনি সে নাজার অবলীলায় কোলে নিয়ে ধীরে ধীরে কোণে ভাঁজ করতে শুরু করে। নাজারের ওজনের উপর ওঠার সাথে সাথে তৌসির বাহুর পেশিগুলো শক্ত হয়ে ফুলে উঠতে থাকে। হাতের রগগুলো স্পষ্টভাবে ফুটে উঠতে লাগে। নাজারের প্রাণ পাখি তো এখন ভয়ে খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। মনে মনে ভাবছে, তৌসির মানুষটা এতটা বজ্জাত কেন? তাকে আস্ত একটা জিমের যন্ত্র বানিয়ে ফেললো। তৌসির ধীরে ধীরে কোণে ভাঁজ করতে করতে নাজারের দিকে তাকায়। আর নাজার এসব দেখে আটকে উঠে বলে, তৌসির আমি পড়ে যাব, না মরে যাব আমি। তৌসির নাজারের আত্মনাতে পাত্তা দেয় না। ওকে ওভাবে কোলে নিয়ে এক্সারসাইজ করতে করতে সে সারা ঘর চক্কর দিতে লাগে। এই ঝাঁকুনি নাজারের চুলে খোপা খুলে গিয়ে তার দীর্ঘ চুলগুলো এলিয়ে পড়ে মেঝেতে। খুব কাছে গিয়ে দুলতে লাগে। নাজার কিছু করতে পারছে না, তার হাত তৌসির হাতে বন্দি। পা ছোড়াছড়ি করলে নিচে পড়ে যাবে। ছোটবেলায় বাপ চাচা তাকে নিয়ে এভাবেই মজা করতেন, তাকে হাসাতেন। কিন্তু এখন এত বড় হওয়ার নিজের জামাই যে তার সাথে এমন ছেলে মানুষই করবে, সেটা নাজার কল্পনাতেও ছিল না। অবশেষে নাজারকে সারা ঘর চক্কর কাটিয়ে এনে তৌসির তাকে বিছানায় শোয়ায়। তৌসির তাকে শোয়ানোর হাত পা বিছানায় ছোড়াছুড়ি নাজার জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগে। রাগান্বিত স্বরে বলে, অতিরিক্ত করে ফেলেছেন আপনি, আমার নাড়ি ভুড়ি নিচে নামিয়ে দিয়েছেন। তৌসির ওর কথা কান না দিয়ে কোনো এক অদৃশ্য মায়া বলে ধীরে ধীরে নাজারের উপর ঝুঁকে আসে। নিজের বলিষ্ঠ দুই হাতের তালুতে নাজার নমনীয় কবজি জোড়া বিছানায় চাদরে চেপে ধরে। তৌসিরের মুগ্ধ দৃষ্টি আটকে যায় ঠিক তার নিচে শুয়ে থাকা ওই অপার্থিব মানবীর নাজারের দিকে। কি সর্বনাশ তার এই সৌন্দর্য, কি মারাত্মক রূপ নিয়ে জন্মেছিল এই মেয়ে। নাজারের চোখের দিকে তাকিয়ে তৌসিরের মনে হলো সে বোধহয় পথ হারিয়ে কোনো গহীনে অরণ্যে। তার চোখের এই সবুজ মণিজোড়ায় মিশে আছে হাজারো বিমুগ্ধতা। হাড় কাঁপানো এই শীতে নাজারের দুগ্ধ শুভ্র ত্বক থেকে ঠিক পড়ছে এক স্নিগ্ধ আভা। এই কনকনে শীতের বেশিরভাগ মানুষের ঠোঁট ফেটে চড়াচড়, অথচ নাজারের রক্তিম ঠোঁটজোড়া এই শীতেও ঠসঠসা হয়ে আছে। চারপাশের শুকনোতা যখন প্রকৃতির জৈলুস্য, নাজারে পাতলা ওষ্ঠের এখন শিশির ভেজা এক ফোঁটা টকটকে লাল টিউলিপ। সজীব আর্দ্র এক মারাত্মক রকমের লোভনীয় ওই অধর। তার এই রক্তিম ঠোঁটজোড়ার দিকে তাকিয়ে পৃথিবীর সমস্ত সংযম ধুলো মিশে যায়। তৌসির মনে হয় এখন এই প্রলয়ঙ্কারী লালিমায় ডুবে গিয়ে সময়ের হিসাব ভুলে এঁকে দিতে সহস্র বছরে জমানো ভালোবাসা এক গাঢ় চুম্বন। তৌসিরের ক্ষতে তীব্র জ্বালা ছাপিয়ে এক অদ্ভুত ঘোর অনুভব করছে। তার দৃষ্টি গিয়ে থামছে নাজারের ওপর। মনে মনে ভাবে সে, নাজার শুধু নারী নয়, সে এক তিলোত্তমা। বিধে তার বিশ্বের সমস্ত সুষম তিল তিল করে সঞ্চয় করে অতি সংযপনের হয়তো তাকে নির্মাণ করেছে। তার টানা চোখের এক পলক চাহনি কিংবা তার এই রাগী মুখবয়ব ভাঁজে যে কতটা মায়া আর মাদকতা লুকিয়ে আছে, তা লিখে শেষ করার মতো কোনো শব্দবোধ হয় নেই।
নাজার এক অসমাপ্ত মহাকাব্য। তার এই রূপের বিভা কোনো সাধারণ কবি কলমে ধারণ দেওয়ার মতো নয়। তৌসির মনে হলো নাজার এই লাবণ্য কোনো পার্থিব বস্তু নয়, বরং এক অলৌকিক বিভোর, যা দেখে তৃষ্ণা মেটায় না, বরং চাতকের মতো তৃষ্ণাত্ব আরও বহুগুণ বেড়ে যায়। নিজের অন্তরে হাজারো শব্দমালা গেঁথে তৌসির নাজার এই সৌন্দর্য কুল খুঁজে পায় না। সে শুধু মুগ্ধ হয়ে দেখে যায় এক অপার্থিব তিলোস্মাকে। নাজার সারা শরীর ঝিঝি করে কাঁপছে, মনে মনে প্রশ্ন জাগছে, আজ হঠাৎ তৌসির কেন এমন আজব ব্যবহার করেছে। অন্যদিনের তুলনায় আজ তৌসির তাকে একটু বেশি কাছে টানছে। নাজার বেঘরে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তৌসিরকে সরে যাওয়ার জন্য তাগিদ দেওয়ার শক্তিটুকু তার নেই। তৌসির যে তার মাথার দুপাশে তার দুই হাত বিছানার সাথে চেপে ধরে আছে। নাজা ব্যাককলের মতো তার দিকে শুধু দেখতে থাকে, এপাশ ওপাশ মাথা ঘোরায়। এসব সিন সে ড্রামা দেখেছে আর নাক মুখ ছিটকাতো, আর এসব তখন তার সাথে হচ্ছে। তার এখন কেমন লাগছে। তৌসির নাজার বুকের দিকে এক পলক তাকিয়ে জোরে জোরে শ্বাস নেওয়া তার বুকের ওঠানামা করছে দ্রুত, সেটা দেখতে থাকে। তৌসির বুঝতে পারে নাজার ভড়কে গেছে, তবে সে বুঝতে পেরেও সেসবে ভ্রুক্ষেপ না করে নাজারের চোখের দিকে তাকিয়ে থাকে। মনে মনে ভাবে, সিনালে সাপের মতো সবুজ চোখ দুইটা এককারে ঝাক্কাস মাইরি। তৌসির মুচকি হেসে বলে, তালুকদারের মাইয়া একখানা হাসা কথা কই শুনবা। নাজার বিচলিত হয়ে বুড়ো কোচকে জিজ্ঞেস করে, কি? হ্যাঁ, মানে ধ্বংস করার লাগিয়া তোমার আর ছলনার প্রয়োজন পড়বে না। তোমার এই সাপের মতো সবুজ নয়নকারা খনিতে চাহনি আমার বারবার বরবাদ করার জন্য যথেষ্ট। এই এতটুকু কথা বলে তৌসির ধীরে ধীরে মুখে ঝুঁকিয়ে নেয় নাজারের দিকে। নাজার জানে এখন কি হবে। নিশ্চিত তৌসির তার ঠোঁটে চুমো খাবে। দিনে 100টা চুমো খেতে হয় এ লোকে তার ঠোঁটে, তাই এখনো এমন কিছু হবে নাজার বিরক্তিতে চোখ বুঝে নেয়। তথাপি নাজার ভাবনাটাই সত্যি হয় না। তৌসির তার সবুজ বুঝে নেওয়ার চোখের পাতায় হালকা করে ঠোঁটের স্পর্শ করে। নাজার শরীরটা ঝিনঝিন করে কেঁপে ওঠে। এতটা আবেশে সে কখনো আশা করেনি। তৌসির জুতা মেরে গরুদান করছে নাকি? সকালে কি খারাপ ভাষা তার সাথে কথা বলেছে, তাকে দিয়ে খুন করিয়েছে, তার সামনে একটা জলজন্ত মানুষ 4-4টে আঙুল উড়িয়ে দিয়েছে, আর রাতে এসে প্রেম বিনয় করছে যাতে নাজার মন একটু নরম হয়। কিন্তু না, নাজার মন গলানো এত সম্ভব না। তৌসির মুখ তুলে নিয়ে আবারও নাজার দিকে তাকায়। তখন নাজার ফট করে বলে দেয়, জুতো মেরে গরুদান করছেন মেয়র সাহেব, আপনার করার নিকৃষ্ট ব্যবহার আমি ভুলবো না, এসব ঠুকনো মিথ্যার নাটকে। তৌসির মেজাজ একটু ভালো অবস্থায় এসে দাঁড়িয়েছিল, কিন্তু এখন আবার বিপর্যয় চলে গেছে নাজার এমন বিস্মাখা বলিতে। তৌসির শয়তানি হেসে জবাব দেয়, আমি চাই মনে রাখো, আর শোনো, আর যদি আমার লাগে গাদ্দারি করবার পরিকল্পনা করার চেষ্টা করো, তাইলে এর পরিণত এর থেকে ভয়ঙ্কর হইব। কি করবেন? কি করা আছে? কাপুরুষের মতো আমাদের খুন করবেন? আর কি বা করবেন? হ্যাঁ, আমি কি করতে পারি আর না পারি ধারণা নিশ্চিত আছে। তাহলে মনে রেখো, এমন কিছু করবার চিন্তা করলে আমি তোমার লাগে এমন কিছু করবো যেটা তুমি 100 বছরের ঘুম হারাম করে দিব। আমি করব গাদ্দারি, ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ পর্যন্ত আপনি বরবাদ না হয়ে যান। তোর যা ইচ্ছা করিস তুই, এসব করে আমার কিছু চিরতে পারবি না। তোর মতো তেলা পোকায় আমি নিজের শত্রু লিস্টেও অ্যাড করি না। কার দূর কতখানি তা আমার ভালো করেই জানা। নাজা তৌসির কথাগুলো শুনে বড্ড অপমানিত হয়। সে ছটফট করতে করতে রাগে গর্জে ওঠে, আমার হাত ছাড়ুন, এভাবে ধরছেন কেন? তৌসির নাজের এক হাত ছেড়ে দিয়ে নাজারের চুলের ফাঁকে হাত ঢুকে একগুচ্ছ চুল শক্ত মুঠে চেপে নাজারের মাথাটা ঝাঁকি দিয়ে তুলে নিজের মুখের সামনে এনে হেসে বলে, তোমার শাউয়ের জাজামি ছুটামো খালি থাপড়াইতে থাপড়াইতে সিনাল কোথাকার। এটা বলেই তৌসির বা হাত দিয়ে আরো শক্ত করে বিছানার সাথে চেপে ধরে নাজার বা হাত, আর তার ঠোঁটে গালে চুমু খেতে থাকে বারবার। নাজার এক হাত দিয়ে তৌসিরকে সরাতে ধাক্কা দেয় অনেকবার, কিন্তু তৌসির ছাড়ছে না। নাজার না পেরে তৌসির চুলে মুঠ শক্ত করে ধরে ওকে সরানোর চেষ্টা করে। তৌসির নাজার অতিরিক্ত কষ্ট হচ্ছে বুঝতে পেরে তাকে ছেড়ে দেয়। তৌসির ছেড়ে দিতে নাজার টাস করে একটা থাপড় বসিয়ে দেয় তৌসির গালে, আর চোখ থেকে জ্বলন্ত আগুনের মতো রাগ ছেড়ে বলে ওঠে, দম বন্ধ করে মেরে ফেলার শখ জেগেছে? তাহলে মেরে ফেলুন, বালিশ চাপা দিয়ে, ঠোঁট দিয়ে না চেপে।
নষ্ট পুরুষ, লজ্জা করে না এভাবে আমাকে টর্চার করতে? থাপ্পড় খেয়ে তৌসি শান্ত চোখে নাজারের দিকে তাকিয়ে রয়, মনে মনে ভাবে, না, এই থাপ্পড়টা যোগ্য সে। নাজার দোষী, সে মানল, তাই বলে নিজের জোর দিয়ে তাকে কষ্ট দেবে না, এটা মোটেও ঠিক না। কারণ তৌসির মনে প্রাণে বিশ্বাস করে, নারীদের শরীর নির্যাতন করা পুরুষরা মূলত কাপুরুষ। তারা নিজেদের জোর, নিজেদের ক্ষমতা তাদের শিকার নিরীহ নারীদের উপর খাটায়। তৌসি না ঝাড়ে চুপচাপ ছেড়ে দিয়ে উঠে দাঁড়ায়, লুঙ্গির গিট্টু টাইট করতে লাগে, আর নাজারের দিকে তাকিয়ে বলে, আজ ইচ্ছা হইতাছিল তোমার লাগিয়ে লুঙ্গির গিট খোলার, কিন্তু না, আমি পারলাম না, আমি নিজের ভালো মানুষের কাছে হাইরা গেলাম। এ বলেই তৌসির গোসল করার জন্য ওয়ার্ড্রোবের দিকে যেতে থাকে। নাজার এক লাফে উঠে বিছানায় বসে নিজের ওড়নাটা ঠিক করতে করতে তৌসিরকে উদ্দেশ্য করে বলে, নিজেকে আর যাই বলেন, দয়া করে ভালো মানুষ বলবেন না, গোলাম, আপনি একটা গোলাম। তৌসির নাজারের কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ গোলামই তো, এই দুনিয়ায় সবাই তো গোলাম, আল্লাহর গোলাম। নাজা নাক ছিটকে বলে, আর হাদিস দৌড়াইয়েন না, নামাজ পড়েন তো দেখলাম, জুম্মা ছাড়া আর এক ওয়াক্তও পড়েন না, আর বড় বড় কথা বলছেন। আছেন এক দুনিয়া করতে আর মানুষকে মেরে খাইতে। তৌসির নাজার কথায় ঠোঁট কেটে হেসে ওর দিকে তাকায়, তাকে এক পা থেকে শুরু করে মাথা অবধি দেখে, তারপর আবারও পা থেকে মাথা অবধি দেখে দুষ্টু দৃষ্টিতে পরখ করে। মানুষ মেরে খেলেও তোমার কিন্তু এখনো আস্ত রাখছি, 2-1-এর মধ্যে তোমারেও। এতটুকু বলি তৌসির বাঁকা হেসে ওঠে। নাজা তৌসির ইঙ্গিত করা কথা বুঝতে পেরে ধমক দেয়, চুপ করুন। তৌসির আর কথা বাড়ায় না, আজ এমনি কথায় কথায় মেলা কথা হয়ে গেছে। তৌসির ওয়ার্ড্রোব থেকে একখানা লুঙ্গি হাতে নেয়, সাথে ছোট একটি স্পিকার নিয়ে সে ধীরে ধীরে ওয়াশরুমে প্রবেশ করে একটা লম্বা গোসল দিতে। আজ একটা গান ঠোঁটের গালে ঝুলছে, সেটা সে কয়েকবার শুনেছে, তাই এখন সেটা বাজিয়ে গাইবে আর গোসল করবার সিদ্ধান্ত নিয়েছে। স্পিকার ওয়াশরুমে একটা তাকে রেখে বাজিয়ে সেটার সাথে আওয়াজ দিয়ে তৌসির গেয়ে ওঠে। আচ্ছা, এখানে গানটা হচ্ছে ইংলিশও না, হিন্দিও না, বাংলাও না, অন্য একটা ল্যাঙ্গুয়েজের জন্য হচ্ছে মানে ঠিকভাবে উচ্চারণ করতে পারছি না। যাই হোক, গানটাকে স্কিপ করে অন্যগুলো শোনো। তৌসির এই অসুস্থ শরীর নিয়ে গানে তালে ডেম্বো ডান্স দিতে দিতে শান্তিমতো গোসল দিচ্ছে। মূলত তার কাজই জাউরামি করা। আজ জাউরামিতে সে শান্তি পায়। নাজারে মাথা ধরে যাচ্ছে তৌসির এই কাণ্ডে। যদিও গানটা তৌসিরের গলায় ভালোই লাগছে, কিন্তু তা সত্ত্বেও নাজার গিয়ে ওয়াশরুমের দরজাটা ধুমধারাক্কা কিল ঘুষে মারতে মারতে চিল্লিয়ে উচ্চারণ করে, এই আপনি এই মধ্যরাতে কী শুরু করেছেন কি? হ্যাঁ, বন্ধ করুন আপনার গান, নয়তো খুব খারাপ হবে। খুলুন বলছি দরজা, বেরিয়ে আসুন, আমি ওয়াশরুমে যাব। তৌসির ওপাশ থেকে বলে ওঠে, এখন যদি আমি গোসল না করে বেরোইয়া আসি, তাহলে তোমার ফজরের আগে গোসল করতে হইব কই তরি, তাই ভালো করে ভাইবা চিন্তা কথা কও। নাজা তৌসির এমন অসভ্য কথা শুনে আর কিছু বলে না, তবে বিড়বিড় করে বলে, খবিস গাঁজাখোর কোথাকার, গোলামের ঘরে গোলাম, শালা বেয়াজ্জত। এগুলো বলতে বলতে সে মুখ বাঁকিয়ে বিছানায় এসে বসে, কিন্তু বসেও শান্তি নেই। এক তো গানের আওয়াজ, তার উপর এখন তৌসিরে ভাঙা ফাটা ফোনটা বেজে কেঁপে উঠছে, আর তার ফোনটা কেঁপে উঠছে একটা ওয়াজের অংশ, তা হলো জাহান্নামি জাহান্নামি জাহান্নামি। এটা তৌসির ফোনের রিংটোন। একটা মানুষ কতটা খারাপ হলে এমন রিংটোন রাখে? নাজার খুঁজে পায় না এই অসভ্য ইতর ফাতল লোকটার এত কিছু দেখেও তাকে মেয়রকে বানিয়েছে। এই তৌসিরের মরার সময় মনে হয় ফারতামি করতে করতে ওপারে পার হবে। এদিকে ফোন এক নাগাড়ি বেজে যাচ্ছে, জাহান্নামি জাহান্নামি জাহান্নামি। নাজার বিতৃষ্ণায় কপাল কয়েকটা ভাঁজ ফেলে তৌসির ফোনের দিকে তাকায়, যেন ফোনটা দিচ্ছে নিশ্চিত প্রয়োজনে দিচ্ছে, নয়তো এত কল কেন দিচ্ছে। নাজা হাত বাড়িয়ে ফোনটা হাতে তুলে নেয়, কৌতূহল নিয়ে এত রাতে কে ফোন দিয়েছে সেটা দেখার জন্য। আবার তার প্রেমিক টেমিক নয় তো? এ কথা মাথায় আসতেই নাজারের দিলে ধরফর করতে শুরু করে দেয়। নাজার নিজের কৌতূহল আর সন্দেহ দমাতে না পেরে ফোনটা সামনে ধরে। অচেনা নাম্বার থেকে কল আসছে। নাজার ফোনটা ধরে নিঃশব্দে কানে কাছে ধরে। কানে কাছে ধরতে ওপাশ থেকে রুদ্রর হাঁপানো গলা ভেসে আসে। সে বলছে, তৌসির ভাই, ওই মাগির পুত্রে দইরা নিছি যে তোমারে গুলি মারছে, তাড়াতাড়ি কুটিরে আও।
এতটুকু শুনে নাজারের হাত পা অবশ হয়ে আসে। ভয়ে বুক ফেটে যাচ্ছে। কলেজে ছিঁড়ে বের হয়ে আসার উপক্রম। যদি তারা জেনে যায় এই লোক নাজারের কেউ, তাহলে শেষ। তৌসির ভয়ঙ্কর কিছু ওর সাথে করবে। নাজার বুঝতে গেছে তৌসির ওকে মারবে না, কিন্তু এমন কিছু করবে যাতে নাজার নিজেই তিলে তিলে মরে যায়। নাজা ভয়ে এতটা আড়ষ্ট হয়ে যায় যে রুদ্র কি বলবে খুঁজে পায় না। এদিকে রুদ্র হ্যালো হ্যালো করছে। নাজা কিছু বলবে রুদ্রকে, তার আগে তৌসির গোসল সেরে বের হয়ে আসে। এসে নাজার কানে নিজের ফোন ধরা দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, কার লগে কথা কও? নাজা তৌসিরকে দেখেনি। হঠাৎ তার গলার স্বর শুনে ভয়ে আটকে ওঠে। নাজা টাস করে তৌসির ফোনটা হাত থেকে ফেলে দেয়। নাজার কাঁপতে থাকার হাতটা সক্ষম হয় না ফোনটা ধরে রাখতে। নিজের ফোন মাটিতে পড়তেই তৌসির বুকে এসে তীর বেঁধার মতো কিছু একটা ছ্যাদ করে ওঠে। তৌসির চোখ বড় বড় করে সেদিকে তাকিয়ে চিৎকার করে ওঠে, ও সিনাল গো, এই ফোন আমি ৬,০০০ টাকা দিয়া কিনছি, মাত্র ৯ বছর চালাইছি, আর আমার এত টাকা তুই কইরা দিলি লস, শেষ, আমি শেষ। নাজা ভয়ে ঢোক গিলল। মরণ আসলে চারিদিক থেকেই আসে। এখন তৌসির না নিজের ফোনের শোকে তাকে এবার কাফন ছাড়াই দাফন করে দেয়।